কৃতজ্ঞতা এই অনুষ্ঠানটি দেখার জন্য, এই চ্যানেলের সাথে থাকার জন্য, আপনাদের মতামত দেওয়ার জন্য, আপনাদের পরামর্শ দেওয়ার জন্য এবং সর্বোপরি আ অনেকেই অনেক ঝুঁকি নিয়েও অনেক তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেন, যা আমাদের কাজের জন্য অনেক সহযোগিতা করে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা রাখতে আমাদেরকে সহায়তা করে। তো দর্শক, আজকের এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে ১০ মিনিটের একটি অনুষ্ঠান। গত ৭ই এপ্রিল আমি ডক্টর ইউনূস ই ই ঈদুল ফিতরের অনুষ্ঠানের পরে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যে ডক্টর ইউনূসের নিরাপত্তায় শিথিলতা। এবং আমরা দেখিয়েছিলাম যে ডক্টর ইউনূসের যেই নিরাপত্তা বলয়ে ডক্টর ইউনূস থাকার কথা, সেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তি। তার অনেক ধরনের ঝুঁকি আছে, সে কথা বলাই বাহুল্য। আমি তো বলব যে হাসিনা যতই নাটক করুক তার নিরাপত্তা নিয়ে, ডক্টর ইউনূস সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। সেজন্যই এই বিষয়টি আমাদের চোখে পড়ায় আমরা বিষয়টি নিয়ে আমি একটি অনুষ্ঠান করেছিলাম। আমি যদি আপনাদেরকে সেখানকার একটু ফুটেজ যদি দেখাই। আপনারা দেখবেন যে ডক্টর ইউনূস ঈদুল ফিতরের পরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের বেশ বেসামাল, বেশ এলোমেলো এলোমেলোভাবে হচ্ছে। ডক্টর ইউনূসের যেই বয়স, ওনার যে শারীরিক সক্ষমতা, কেউ যদি ওনার হ্যান্ডশেক করতে যেয়ে হাতের আঙুলে একটা চাপ দেয় বা উনি যদি ব্যথা পান, সেটিও আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তিনি ঠিকমতো কাজ করতে পারবেন না, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তো সেই জায়গাটায় এই অনুষ্ঠানটি তখন করা হয়েছিল ডক্টর ইউনূসের নিরাপত্তায় শিথিলতা। তো আমরা দেখলাম যে এবার ঈদুল আজহার পরবর্তী যেই আ উম শুভেচ্ছা বিনিময় জনগণের সাথে, সেই জায়গাটায় অনেক আমূল পরিবর্তন হয়েছে। যেহেতু সমালোচনার জায়গায় সমালোচনা আমরা করেছি, কিন্তু যেহেতু উন্নতি হয়েছে, সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার ঈদুল আজহার যদি ফুটেজটা আমরা দেখি। যথাযথ নিরাপত্তা বলয়ের মধ্যে দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার। অর্থাৎ এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে ৩ স্তরের, আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে ৩ স্তরের যে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে, এটি আমূল পরিবর্তন কম্পেয়ার টু ঈদুল ফিতরের ঈদ জামাতের পরে শুভেচ্ছা বিনিময়ের সাথে। তো সেই জায়গাটি আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা ধন্যবাদ জানাতে চাই স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদস্যদের। নিশ্চয়ই তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আমূল পরিবর্তনটি এসেছে। আমরা চাই যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বাংলাদেশে আমরা আসলে সরকার পরিবর্তন চাই না, আমরা চাই সিস্টেমের পরিবর্তন। যে সিস্টেমের পরিবর্তনের জন্য গত জুলাইতে আমাদের ছাত্র জনতা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, যেভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যেভাবে এখনো হসপিটালে কাতরাচ্ছে, তাদের সেই আহাজারি এখনো থামেনি, রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এখনই আমরা নানা রকমের বাংলাদেশের যে পুরাতন রাজনীতি, সেই রাজনীতির অনেক খেলা আমাদের সামনে আসছে। এখানে একজন দর্শক, একজন সাধারণ মানুষ বলছিলেন ডক্টর ইউনূসকে যে, "দালালদের কথা শুনবেন না স্যার, ৫ বছর আপনাকে চাই।" তো ৫ বছর চাওয়া বা না চাওয়ার কোনো বিষয় আমার কাছে নাই, যে আমি কোনোভাবেই অনির্বাচিত কোনো সরকারকে ৫ বছর চাই না। কিন্তু আমি চাই যে একটি গুণগত পরিবর্তনের পরে একটি নির্বাচন হোক।
ইতিমধ্যে ডক্টর ইউনূস গত দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী এপ্রিল মাসে, এপ্রিল ২০২৬-এ এক নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। সেটি নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। বিএনপি এটি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। জামাত এবং এনসিপি স্বাগত জানিয়েছে। সো একটি জটিল পরিস্থিতির দিকে আমার কেন যেন মনে হচ্ছে আমার বাংলাদেশ যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা অনলাইনে দেখছি, বেশি না, হাতে গোনা ৮-১০ জন নানাভাবে, ধরেন আমি, ইলিয়াস হোসেন পিনাকি, আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, নানাভাবে ঝাঁপিয়ে পড়েছেন। তো যারা করছেন, আমি একটু বোঝার চেষ্টা করলাম বা আমার টিম থেকে একটু খোঁজ নিল যে কারা, কারা করছেন, কি করছেন। তো এগুলো করে আমরা যেটা বুঝতে পারছি যে এক ধরনের যেটা এগুলো এক ধরনের আওয়ামী কৌশল। আওয়ামী লীগ নানাভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, নানাভাবে গালাগালি করছে। সেই ধারা এখনো বহাল, বা সেই ধারা আবারও নতুন করে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য ২-৩ জনের কথা না বললে নয়। আমি কারো নাম বলব না। কারণ এর মধ্যে এক টাকলু ভাই আছে। ওই টাকলু ভাই ধরেন নাইট ক্লাবের দারোয়ানের চাকরি করে। সেই দারোয়ানের চাকরি করতে যেয়ে ধরেন সে এক মহিলাকে হয়রানি করে। সেটি নিয়ে মামলা মোকদ্দমা বহু কিছু। আরেক টাকলু ভাই বিএনপির নামে যে পরিমাণ চাঁদা এ পর্যন্ত খেয়েছেন, আ মানে বলাই বাহুল্য। এবং সব চাঁদা মিডিয়া খাত থেকেই তার খাতে এখনো জমা হচ্ছে। এবং তার একটা বাহিনী আছে, সেই বাহিনীর ৭-৮ জনকে সে লাগিয়ে দিয়েছে। আমি যদি বলি আমার বিপক্ষে, বা আমরা যারা আ একটু পজিটিভলি দেখতে চাচ্ছি যে সিস্টেমের পরিবর্তনের পক্ষে, যে আমরা যারা কথা বলছি, তড়িঘড়ি নির্বাচনটা না করে একটু ধীরে করার কথা বলছি, তাদেরকে নানাভাবে কালার দেয়া হচ্ছে। আরেক পণ্ডিত, তার ধরেন ২-৩ টা পাসপোর্ট, ২-৩ পাসপোর্টের ২-৩ জায়গায় ২-৩ টা বাপের নাম। তো আমি আসলে কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। অর্থাৎ আমার চ্যানেল থেকে এ পর্যন্ত কাউকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছি কোনো নজির সম্ভবত নেই। আ আমি করতে চাই না। আমি চাই আ যে আমার যে কাজ সেটি আমার দেশের জন্য, সেটি আমার বাংলাদেশের মানুষের আ কল্যাণের জন্য, এবং আমি কখনোই আশাহত হই না। বিশেষ করে আপনারা যদি বলেন যে ২৪ জানুয়ারির যে নির্বাচন, হাসিনা সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনের পরেও অনেকে বলার চেষ্টা করেছিল, অনেক হইছে ভাই, এবার থামেন। আর লাভ হবে না। কেন এত সময় নষ্ট করতেছেন? কেন এগুলো করছেন?" তো ইনশাআল্লাহ আমি কখনো আশাহত হই না। আমি কখনো নিরাশ হই না। নিশ্চয়ই ভালো কিছুই হবে। তবে এখন ডিসেম্বর থেকে জুন, জুন থেকে নির্বাচন আসছে এপ্রিলে, সেটি মানছেন না প্রধান দল বিএনপি, এবং অনেক রকমের বক্তব্য আসছে। বি এ আ চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস নাকি তার ভব্যতার সীমা অতিক্রম করে গেছেন। আমি অবশ্য বুঝতে পারছি না ভব্যতার সীমা কোনটা, কোন সীমার কথা বলছেন। তো নানা রকমের সেই পুরাতন রাজনীতির মারপ্যাচ আবার শুরু হয়েছে। তো আমি জানি না আ সামনে কি হবে। তবে আপাত দৃষ্টিতে আপনারা যা দেখছেন, আমরা যা দেখছি, আমার মনে হয় যে সেটি শেষ দেখা নয়। পর্দার অন্তরালে, বিহাইন্ড দ্য সিন এখনো অনেক কিছুই বাকি আছে। সেই জায়গাগুলো যদি সকল রাজনৈতিক দল বোঝে, সেটি দেশের জন্যই কল্যাণ হবে। আর যদি না বোঝে, তাহলে কারোরই কিছু করার থাকবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ সুযোগ সন্ধানী অ্যা সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, পলাতক হাসিনার নির্দেশনায়, এবং তাদের যে পরিমাণ অবৈধ অর্থ তারা পাচার করে বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রেখেছে, তারা কিন্তু সেই টাকা অকাতরে খরচ করছে। তো সেই জায়গাটায় সবকিছু মিলিয়ে কি দাঁড়াবে, এটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। কারণ বাংলাদেশের মানুষের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস অন্তত আমার এখনো আছে। তারা সবসময় অত্যন্ত সাহসীভাবে ন্যায়ের পক্ষেই অবস্থান নেবেন। আর ডক্টর ইউনূসের প্রতি আমি একটু বলতে চাই যে গত ১০ মাসে ডক্টর ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন, সেটি কোনোভাবেই আমার অন্তত পছন্দ হয়নি, হচ্ছে না। এটি আমি বিভিন্নভাবে বলেছি, এবং আমি বলেছি যে ওনার উপদেষ্টা পরিষদ থেকে কমপক্ষে ১৫ জনকে ঘাট ধরে বের করে দিতে, এবং আমি বলেছি ডক্টর ইউনূস ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করছেন, এবং এই ধারা যদি আগামী কিছুদিনের মধ্যে যদি পরিবর্তন হতে না দেখি, যদি দেখি যে তিনি সেই ঢিলে তালেই চলছেন, এইসব উপদেষ্টাদের নিয়েই কাজ করছেন,
যারা উপদেষ্টা পরিষদের ভেতরে থেকে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে হয়তো অনেকে দেখেছেন যে শান্ত সচিবালয়ে একটি অধ্যাদেশ দিয়ে অশান্ত করে দেয়া হয়েছে, যেটির কোনোই প্রয়োজন ছিল না। এই মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন, এটা সেটা এগুলোর কোনোই দরকার ছিল না। ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরার ব্যাপারে একটি দাবি ছিল, সেই দাবির ব্যাপারে একটু অগ্রসর হয়ে সেটি আবার ধামাচাপা পড়ে গেছে। অর্থাৎ একটি বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে আসিফ নজরুল গং এবং আরো কিছু মানুষ। ডক্টর ইউনূস যদি তাদেরকে যদি লালন পোষণ করেন, তাদেরকে নিয়ে যদি কাজ করতে চান, তাহলে অন্যদের কথা জানি না, আমার ডাইরেকশনে অবশ্যই চেঞ্জ আসবে। কারণ ব্যক্তি ডক্টর ইউনূস আর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য আছে। প্রধান উপদেষ্টার পদে বসে তিনি যদি প্রপারলি যদি সবকিছু হ্যান্ডেল করতে না পারেন, তিনি যদি আবেগের বশবর্তী হন, তিনি যদি উপদেষ্টাদের প্রতি কঠোর হতে না পারেন, তিনি যদি কোনো পরিবর্তন না আনেন, তাহলে আলটিমেটলি এটি বাংলাদেশের যে আশা নিয়ে আমরা বসে আছি, সে আশায় কোনো আহ, খুব বেশি হেরফের হবে বলে আমার মনে হচ্ছে না। তো আগামী কিছুদিনের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা আসলে কেন এইভাবে সমর্থন দিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস এটার গুরুত্ব বুঝতে পারছেন কিনা, আমাদের কথাগুলো তিনি শুনছেন কিনা, আহ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে তিনি আদৌ সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন কিনা। এটি শুধু আমার প্রশ্ন না, এটি বাংলাদেশের আহ, সচেতন সাধারণ মানুষ প্রত্যেকেরই একটি প্রশ্ন যে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ক্যারিশমায় যে সরকার চলছে, সেই সরকার একজন ব্যক্তির উপর ভর করে কি এতদূর যেতে পারে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে? সো আজকে আর বেশি কথা নয়, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং এসএসএফ পিজিআর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও, যে তারা যেই বিষয়টি আমরা সামনে এনেছিলাম সেই জায়গাটি তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এবং আমরা চাই ডক্টর ইউনূস দীর্ঘায়ু হন, ডক্টর ইউনূস যেভাবে ভাবছেন সেভাবে যেন একটি সিস্টেমের পরিবর্তন হয়। আমাদের যেন 5 বছর 10 বছর পর পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নামতে না হয়, সরকার পরিবর্তনের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করতে না হয়। সবকিছু যেন একটা সুনির্দিষ্ট সিস্টেমের আওতায় আমাদের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করতে পারে। আমরা যেন সুশাসন পাই, আমরা যেন পুলিশের কাছ থেকে আন্তরিক আচরণ পাই, আমরা যেন বিচার বিভাগের কাছ থেকে সুবিচার পাই, ন্যায় বিচার পাই। সেই জায়গাগুলো নিশ্চিত অবশ্যই করতে হবে। তবে এখন পর্যন্ত যারা এই জায়গাগুলো দেখার জন্য বসে আছেন, তাদেরই যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশনের নামে একটা ক্লাউন কমিশন নানা রকমের কাহিনী করে বেড়াচ্ছে। সাম্প্রতিক সময় দেখলাম যে একটি জঙ্গি সংগঠন পাহাড়ি ইউপিডিএফ, তাদের সঙ্গেও তারা মিটিং করেছে বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার নিয়ে। তো এগুলো নিয়ে পরবর্তী দিন অন্যদিন কথা বলবো। দর্শক ভালো থাকুন। এই চ্যানেল